ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সরকারের সাথে নানাভাবে তারা তাদের সাথে জুটে যাচ্ছেন, তাদের অনেকেরই ক্ষমতায়ন হচ্ছে। আমি গতকালকে এক জায়গায় বলছিলাম, যদি ঘটনাক্রমে ফ্যাসিবাদী দুঃশাসন যদি আরও কিছুদিন যদি অব্যাহত থাকতো, এদের 14 আনাকেই সরকারি বা আন্দোলনের কাতারে এদেরকে কিন্তু দেখা যেত না। সুতরাং পরিস্থিতির কারণের জন্য যারা এখন মুখ দেখে বাইরে বেরিয়ে এসছেন, এদের ব্যাপারে সচেতন থাকা দরকার। পরিস্থিতিটা অনেক দিক থেকে আমরা একটা মুক্ত পরিবেশে আছি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা আমাদের জনগণ 16 বছর পর একটা অবরুদ্ধ অবস্থা থেকে তার একটা শ্বাস নেবার অবস্থায় তারা তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের যে অসাধারণ বিজয়, মানুষের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ তার অধিকার এবং যে বিশাল সম্ভাবনার দ্বার আজকে উন্মোচিত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের গণঅভ্যুত্থানের যে সাফল্য, বাংলাদেশের মানুষের যে নতুন অভিযাত্রা, দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় শাসকরা, বিশেষ করে নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদী সরকার, তারা গত 1 মাসে তাদের তৎপরতা দেখা যাচ্ছে এই সাফল্যকে তারা গ্রহণ করতে পারেননি। শেখ হাসিনার সরকারের পতনকে নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পতন হিসাবে, নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন। এই কারণের জন্যে বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। আমরা সরকারের সাফল্য নিয়ে অনেক কথা হয়েছে। গত 1 মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই 30 দিনের সরকারি সাফল্য ব্যর্থতার পুরোপুরি মূল্যায়ন করবার কোনো সুযোগ নেই। কিন্তু আমি সংক্ষেপে কয়েকটা ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। সরকার ইতিমধ্যেই নানা জনের নানা দাবি পূরণ করছেন, কিন্তু এই গণ আন্দোলন, গণজাগরণ, গণ অভ্যুত্থানে যে শ্রমিক, শ্রমজীবী সাধারণ মানুষ যারা সবচেয়ে বেশি নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, যারা সবচেয়ে বেশি আহত হয়েছেন, তাদের কোনো দাবি এখনো পর্যন্ত সরকারের ধৈর্য নিয়ে শোনার পর্যন্ত সময়টা তাদের হয়নি। বরঞ্চ আমরা দেখলাম একজন উপদেষ্টা, তিনি বরঞ্চ উল্টো ধমক দিচ্ছেন শ্রমিকদেরকে। আমি কথাটা বলবো, এখন ধমক দেবার সময়টা নয়। তাদের কথা শুনুন, আলোচনা শুনুন। আমরা শিল্পাঞ্চলে, সেখানে শিল্প বিরোধী কোনো তৎপরতা চললে নিশ্চয়ই তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। কিন্তু আপনি এরকম একটা গণ অভ্যুত্থানের পরে, যেই গণ অভ্যুত্থান মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারে বাস্তবে শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের কোনো প্রতিনিধিত্ব এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তাদের কোনো ক্ষমতায়ন হয়েছে জোর দিয়ে একথাটা বলবার কোনো সুযোগ এখনো পর্যন্ত নাই। আশা করি আপনারা আপনাদের ভাষাতে আপনারা মানুষের প্রতি সম্মান, মর্যাদা এটাকে অব্যাহত রাখবেন। সেই জায়গাটাকে আমরা দেখতে চাই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা, যেটা ইতিমধ্যেই 30 দিন পার হয়েছে, এখনো পর্যন্ত আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরও আপনাদের কাজের কোনো এজেন্ডা প্রকাশ করেননি। 30 দিনে আপনারা কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন, কী কী সংস্কারগুলো করবেন, আপনাদের টেনিয়রে পরিষ্কার করে কথাগুলো বলা দরকার। এখনো পর্যন্ত আপনাদের পরিষ্কার কোনো রোডম্যাপ সম্পর্কে বাংলাদেশের মানুষ আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারিনি। নিশ্চয়ই আমি বলবো, আপনারা আপনাদের আলাপ আলোচনা করে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা, ছাত্র তরুণদের সাথে যেমন আলাপ আলোচনা করছেন, সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কী কী গুরুত্বপূর্ণ রিফর্ম করতে হবে, কোথায় সংস্কার করতে হবে, কোথায় হাত দিতে হবে, কোথায় আমাদেরকে পরিবর্তন করতে হবে, আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া, একটা সমঝোতা এটা তৈরি করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আপনারা মডারেটর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এই কাজটা জরুরিভাবে আপনাদের শুরু করা দরকার। এই কাজের মধ্যে
আপনাদের টেনিয়রে কোন কাজগুলো আপনারা করবেন সে ব্যাপারে আপনারা একটা বোঝাপড়া তৈরি করুন। কোন কাজগুলো সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বোঝাপড়া লাগবে। কোন কাজগুলো পরবর্তী নির্বাচিত সরকার জনগণের পপুলার ম্যান্ডেট নিয়ে যারা সরকার গঠন করবেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কোনগুলো তারা বাস্তবায়িত করবেন, এ ব্যাপারেও একটা বোঝাপড়া থাকা দরকার। সরকারকে বলতে চাই, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সরকারের সাথে নানাভাবে তারা তাদের সাথে জুটে যাচ্ছেন, তাদের অনেকেরই ক্ষমতায়ন হচ্ছে। আমি গতকালকে এক জায়গায় বলছিলাম, যদি ঘটনাক্রমে ফ্যাসিবাদী দুঃশাসন যদি আরও কিছুদিন যদি অব্যাহত থাকতো, এদের 14 আনাকেই সরকারি বা আন্দোলনের কাতারে এদেরকে কিন্তু দেখা যেত না। সুতরাং পরিস্থিতির কারণের জন্য যারা এখন মুখ দেখে বাইরে বেরিয়ে এসছেন, এদের ব্যাপারে সচেতন থাকা দরকার, সাবধান থাকা দরকার। ব্যক্তিগত গোষ্ঠীগত কোনো লিপ্সার কারণে সরকার যেন বিভ্রান্ত হয়, সরকার যেন বিপর্যস্ত না হয়, সরকার যেন ব্যর্থ না হয়, এগুলো গভীর মনোযোগের সাথে এগুলো ঠিক করা দরকার। শেষ কথা যেটা বলবো, আপনি জানেন পুঁজির একটা ধর্ম আছে, সে নিজেকে আরও বাড়াতে চায় নিজেকে, এবং এখানে অনেক পুঁজি অনেক জবরদস্তি করতে চায়। সে নিজের একটা আগ্রাসী চরিত্র আছে, ক্ষমতা নিজেকে বাড়িয়ে তুলতে চায়। ক্ষমতার বরাবরই একটা আগ্রাসী চরিত্র থাকে। প্রত্যেকে যে যত ক্ষমতাবান আরও ক্ষমতাবান হয়ে উঠতে চান। যত শাসকরা যত ক্ষমতাবান হন, জনগণ সাধারণ মানুষ তত বেশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন। আশা করি যারা এখন অন্তর্বর্তী সরকারে আছেন, আপনাদের কাজ এখতিয়ার সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা থাকবে, বোঝাপড়া থাকবে। আপনারা একটা দৌড় শুরু করেছেন, কিন্তু কোথায় আপনারা থামবেন, কোথায় আপনাদের জ্যোতি টানতে হবে, কোথায় বিরতি দিতে হবে, এ ব্যাপারে পরিষ্কার বোঝাপড়া, পরিষ্কার হিসাব থাকা দরকার। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র তরুণরা আমরা সবাই আপনাদের পেছনে আছি। আপনারা সফল হবেন, সার্থক হবেন, কিন্তু কোনো উস্কানিতে আপনাদেরকে অনেকে উস্কানি দেবার চেষ্টা করছে, বিভ্রান্ত করবার চেষ্টা করছে, এগুলোতে আপনারা জড়িয়ে পড়বেন না, এটা নিশ্চয়ই আমরা দেখতে চাই। আমি আশা করব সরকার তারা সফল হবেন। অন্তর্বর্তী সরকার সফল হলে তাদের এজেন্ডার মধ্য দিয়ে বাংলাদেশের সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ তার প্রয়োজনীয় সংস্কার পরিবর্তনের জন্য নতুন বন্দোবস্তের দিকে আমরা হাঁটতে পারবো, এবং বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা করতে পারবে। কথা বলে এবি পার্টিকে এবং যারা আমার কথা শুনলেন আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট।
একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল। চেঞ্জ টিভির সকল শ্রোতা এবং দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 1 জানুয়ারি 5 বছর বর্ষপূর্তি চেঞ্জ টিভির। গত 5 বছর সঠিক খবর, সঠিক ইনফরমেশন এবং আমাদের দেশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছুর জিনিসগুলো সুন্দরভাবে যেমনভাবে তুলে ধরেছে চেঞ্জ টিভি আপনাদের সবার সামনে। আমি আশা রাখি আগামী 50 বছরও যেন ঠিক একইভাবে, একই ইন্টেগ্রিটির সাথে, অনেস্টির সাথে এবং হাই কোয়ালিটি জার্নালিজমের সাথে তারা আপনাদের সামনে তুলে ধরতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।